জয় মা। আজকে আমরা আনন্দময়ী মা সম্পর্কে জেনে নেব কিছু কথা। তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা লিখে গেছেন আমাদের সবার প্রিয় গুরুপ্রিয়া দিদি। কিছুদিন মার খাওয়ার নিয়ম হলো একেবারে বাঁ হাতে যতটা ধরে তা উঠিয়ে বা রেখে ডান হাত দিয়ে খাইয়ে দিতে হবে। এটা ছাড়া তিনি আর কিছুই খাবেন না। গুরুপ্রিয়া দিদি মাকে খাইয়ে দিতেন। তার বাঁ হাতে যতটা ধরবে ততটা ডান হাতে দিয়ে সেটি খাবারটুকু শুধু খাবেন, আর কোনো খাবার খাবেন না। একদিন কলকাতায় প্রমোদবাবুর বাসায় এইভাবে গুরুপ্রিয়া দিদি খাওয়াচ্ছিলেন। কয়েকদিন কোনো পাত্রেই কিছু খেতেন না। ঘরের মেঝে পরিষ্কার করে নিয়ে সেখানে মাকে খাওয়াতে হতো। একদিন ভোলানাথ কি বলায় তিনি বললেন, কাঁসার পাত্রে খাইব না, পিতলের পাত্রেও খাইব না। তখন ভোলানাথ ঠাট্টা করে বললেন, কোনোটাতেই খাইবে না, তবে কি রূপার পাত্রে খাইবে? মাও জবাব দিলেন, ঠিকই বলিয়াছ, রূপার পাত্র হইলে তাহাতে খাইতে পারি, কিন্তু বলিয়া দিতেছি আমার জন্য কোনো রূপার পাত্র তৈয়ার করাইও না, বা কাহাকেও এই কথা বলিতে পারিবে না। আশ্চর্যের বিষয়, তার ২-১ দিনের মধ্যেই জ্যোতিষ দাদা বাসা থেকে কিছু সন্দেশ সহ একখানা রূপার রেকাবি মাকে পাঠিয়ে দিলেন। কয়েকদিন পরে বাবাও একখানা রূপার রেকাবি মাকে দিলেন। বাবা মানে গুরুপ্রিয়া দিদির বাবা। তখন এই প্রসঙ্গে খুব হাসাহাসি হলো। তখন থেকে মা কিছু সময় রূপার পাত্রে নিয়ে খেতেন। তারপর রূপার পাত্র বাদে অন্যান্য পাত্র তো আবার খাওয়া শুরু করলেন। কাঁসার বাসনে ভুলক্রমে খাওয়ানো হলে খাওয়া বন্ধ হয়ে যেত। তিনি বলে দিয়েছিলেন যে কাঁসার পাত্রে খাবো না, তাই কাঁসার বাসনে ভুলক্রমেও যদি কিছু দেয়া হতো তিনি খেতেন না। বহুদিন পর এই নিয়ম ভেঙেছে। প্রমোদবাবু নিজেই গল্প করেছেন, একদিন তার মনে মার সম্বন্ধে কেমন সংশয় জাগলো। মনে হলো যে সেদিন তিনি যে দেবীর বিষয় মনে করছিলেন, যদি মা তাকে সেই মূর্তিতে দেখা দিতে পারেন তবে তা সংশয় ভজ্জন হবে। প্রমোদবাবু ভাবছিলেন যে যে দেবীর কথা আজকে চিন্তা করব, মা যদি আমাকে সেই দেবীর মূর্তিতে দেখা দেন তবে আমি বুঝতে পারবো যে মা সাক্ষাৎ জগদম্বা। তিনি তার মনের কথা কাউকে বলেননি, নিজের মনেই রেখেছিলেন। তিনি কাহাকেও কিছু বলিলেন না। তো সেই দিন সন্ধ্যাবেলায় মা, ভোলানাথ ও প্রমোদবাবু সিদ্ধেশ্বরী গেছেন। মা মাঝে মাঝে সেখানে যেতেন, আমরা জানি। মা সেই দিনও গিয়ে কালীর মন্দিরের বারান্দায় বসেছেন। অনেক রাত্রি হয়েছে, মার তো ফিরবার কিছু ঠিক নেই। ভোলানাথ বারান্দায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। প্রমোদবাবু বসে জপ করছেন। তখন মার খুব বড় ঘুমটা দেয়া থাকতো, মুখ প্রায়শই দেখা যেত না। মা সেইভাবে বসে আছেন। অনেকক্ষণ পর সব নীরব নিস্তব্ধ হয়ে গেছে। মা হঠাৎ উঠে দাঁড়ালেন। মাথার কাপড় পড়ে গেল। মাথা উল্টিয়ে পিঠের সঙ্গে মিশল, চুল খুলে পড়েছে। কি হলো জানি না। মা হঠাৎ, সেই অন্ধকার রাত্রিতে সবাই জপ করছিলেন, একমাত্র ভোলানাথ ঘুমাচ্ছিলেন। মা জপ করতে করতে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়লেন। তার মাথার কাপড় খসে পড়ল, মাথা উল্টে পিঠের সঙ্গে মিশল, সব চুল একদম খুলে পিঠের ওপর লম্বা হয়ে পড়েছে। মাথাটা যেমন আমাদের পিঠের সাথে মেশালে যেমন হয় সেরকম একটা ভঙ্গি, ঠিক মানে ছিন্ন মস্তার ভঙ্গি, যেন নিজের মাথা তিনি কেটে ফেলেছেন আর সেটা সেই মাথা গিয়ে পিঠের সাথে মিশেছে। প্রমোদবাবু সেই দিন ছিন্নমস্তা মূর্তি দেখবার বিষয় মনে করেছিলেন। প্রমোদবাবু মনে মনে সেদিন সেই ছিন্নমস্তা দেবীর কথাই চিন্তা করেছিলেন যে এই মূর্তি যদি মায়ের মধ্যে দেখি তবে বুঝবো মা সাক্ষাৎ জগদম্বা। তাই মার মধ্যে তিনি এই মূর্তি দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তখন রাত্রির বেলা তিনি ভয়ও পেলেন, দিব্য ভাবও এসে উপস্থিত হলো। সব কিছু একসাথে ঘটছে। আমরা যদি এরকম ঘটনা দেখি আমাদের মধ্যেও ভয়ও আসবে। তা মা
ভোলানাথকে তিনি তাড়াতাড়ি লুটিয়ে প্রণাম করলেন। মুহূর্ত পরে মা আবার স্থির হয়ে বসে পড়লেন। মা ওনার এই অবস্থা দেখে মা জিজ্ঞাসা করলেন, "কী হয়েছে?" তারপর ভোলানাথ ঘুম থেকে উঠলে সকলে শাহবাগে আসলেন। পরে প্রমোদবাবু নিজের বাসায় চলে গেলেন। সেই দিন তার সঙ্গে এক চাপরাশিও ছিল, সেও এসব দেখেছিল। সেই প্রমোদবাবুকে বলল, "বাবু, আমি মার মধ্যে 10 মহাবিদ্যার রূপ দেখলাম। বাবু, আমি মার মধ্যে 10 মহাবিদ্যার রূপ দেখিলাম।" প্রমোদবাবু মাত্র ছিন্নমস্তা দেবীকে দেখেছেন, কিন্তু তার এই চাপরাশিটি অধিক ভাগ্যবান। সে 10 মহাবিদ্যার প্রত্যেকটি রূপই দেখতে পেয়েছে। প্রমোদবাবু তাহাকে আলিঙ্গন দিয়া বলিয়াছিলেন, "আমার চেয়েও তুই ভাগ্যবান, কারণ আমি মাত্র 1 রূপ দেখিয়াছি, আর তুই 10 রূপ দেখিয়াছিস।" এই ঘটনার কথা বাবা প্রমোদবাবুর মুখেই শুনেছেন। দেওঘরে বালানন্দ স্বামীজিও একদিন নিজে থেকেই বাবাকে বলেছিলেন, মানে গুরুপ্রিয়া দিদির বাবাকে বলেছিলেন, "যে সঙ্গ ধরিয়াছ ছাড়িও না। মা তো সাধিকা নন, ইনি নিত্য সিদ্ধা। কোনো কর্মের উপলক্ষে জন্মগ্রহণ করেন, আবার সেই কর্ম শেষ হইলেই চলিয়া যান। ইহাদের কোনো প্রকার সাধন ভজন করিতে হয় না।" মার সম্বন্ধে এরূপ আরও অনেক অনেক কথা বলিয়াছেন। মা কিন্তু এমন সাধারণভাবে চলতেন যে সকলেই ভুলে যেতেন যে মা কী জিনিস। বিশেষ বিশেষ এক ঘটনা দেখলেও তারা পরে আবার সবাই ভুলে যেতেন। আসলে মায়া সব ভুলিয়ে দেয়। এর মধ্যে একবার শিবরাত্রির দিন দুপুরে মা, ভোলানাথ, বাবা, বীরেন দাদা, নন্দু, মরণী ও দিদি আমাকে নিয়ে, মানে দিদিকে সঙ্গে নিয়ে তিনি সিদ্ধেশ্বরী গেলেন। মা গিয়ে সেই গহ্বরেই বসলেন। একটু পরে উঠে ভোলানাথকে সেখানে বসতে বললেন। ভোলানাথ বসলে মা গিয়ে তার এক হাঁটুর উপর বসলেন এবং অপর হাঁটুর উপর মরণীকে বসালেন। শেষে বাবাকে মার কোলে বসতে বললেন। বাবাও বসলেন। বাবাকে উঠিয়ে আবার বীরেন দাদাকে বসতে বললেন। তিনিও বসলেন। পরে তাকে উঠিয়ে আমাকে, অর্থাৎ গুরুপ্রিয়া দিদিকে বসালেন এবং তারপর দিদিকে উঠিয়ে আবার নন্দুকে বসালেন। পরে সকলেই উঠে আসলেন। গুপ্তভাবে এই লীলা হলো, আর কেউ জানলো না। কিছুক্ষণ ওখানে থেকে শাহবাগে চলে আসা হলো। মার যে কেন এইভাবে খেললেন সবার সাথে, তা কেউ বুঝতে পারল না। মার কথা আজকে এখানে শেষ করলাম। আবার একদিন মার কথা নিয়ে ফিরে আসবো, অন্য কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন সবাই। জয় মা।